তো কালকে মোহনবাগানের দর্শকরা যেভাবে আশাহত হয়েছে, মনে হয় এরকম হওয়াটার কথা ছিল না, এরকম হওয়ার কথা ছিল না। মোটামুটি সবাই ধরে নিয়েছিল যে মোহনবাগান কিন্তু দ্বিতীয়বার পরপর দুবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে চলেছে, কিন্তু সেই জায়গায় চ্যাম্পিয়ন হওয়ার অনেকটা কাছাকাছি চলেও গিয়েছিল মোহনবাগান। প্রথমার্ধে 2-0 গোলে লিড নিচ্ছিল, তো 2-0 গোলে লিড নেওয়ার পরেও এই মলিনার টিম কীভাবে ডুরান্টে রানার্স হলো বা নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হলো, কি বলবি? মোহনবাগানের ডিফেন্স খুবই উইক কালকে। না, মোহনবাগানের ডিফেন্স উইক সেটা আমরা জানি প্রথম থেকেই উইক। কেন উইকটা কেন? না, আমাদের প্রশ্ন হচ্ছে উইক কেন? আনোয়ারের একটা অভাব থেকেই গেল। মানে সেই আনোয়ারের মানে বিকল্প এখনো পর্যন্ত না, আনোয়ারের বিকল্প মোহনবাগান তৈরি করতে পারেনি। আগের ম্যাচটায় টাইব্রেকারে বিশাল কাইত বাঁচিয়ে দিল, তার আগের ম্যাচ কোয়ার্টার ফাইনাল বিশাল কাইত বাঁচিয়ে দিল। সব ম্যাচে বিশাল কাইত বাঁচাবে এটা তো হয় না, সম্ভব না। আর মোহনবাগান তো গোল খাচ্ছে। যদি আমরা প্রথম থেকে দেখি, প্রথম ম্যাচটা কোনো রকম ভাবে কাশ্মীরের টিম ওই কি ডাউন খেলেছে তা বলতে হবে। পরের ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারালো, 6 গোলে হারালো, বিশাল আনন্দ টানন্দ। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এয়ারফোর্স টিম কিন্তু প্রফেশনাল টিম নয়। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট, ব্যাঙ্গালোরের মতো প্রফেশনাল টিম নয়, একটা ছোট টিম। তাকে 6 গোলে হারানোটাকে বিশাল ক্রেডিট বলে আমরা মনে করেছিলাম বা মলিনাকেও ক্রেডিট দিয়েছিলাম, তা কিন্তু নয়। তারপরে যখন বড় ম্যাচগুলো এলো, ব্যাঙ্গালোর পারল না, ড্র, টাইব্রেকার, বিশাল কাইত, এভাবে হয় না, সব ম্যাচে এভাবে হয় না। ডিফেন্স আরও অনেক জমাট করতে হবে। মোহনবাগানের ডিফেন্স নিয়ে তো এবছরে প্রথম থেকেই সমস্যা ছিল। ঠিক আছে, মোহনবাগানের আক্রমণ ভাগ সত্যি অসাধারণ তৈরি করেছে এবার মোহনবাগান ম্যানেজমেন্ট, যেভাবে গ্রেগ স্টুয়ার্টকে লাস্টে রিক্রুট করেছে, সত্যি দারুণ রিক্রুট। আমার প্রশ্ন হচ্ছে মাঝমাঠ, সেইভাবে মাঝমাঠ কিন্তু মোহনবাগানে তৈরি না। এরা মলিনা বা মোহনবাগানের ম্যানেজমেন্ট ভেবেছে মাঝমাঠে শুধু ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে চালিয়ে দেবে, কিন্তু আমাদের কিন্তু সেটা এখনো মনে হয়নি আপুয়া, অভিষেক সূর্যবংশী, থাপাড়া সেই কাজটা করতে পারবে, যেখানে একজন অন্ততপক্ষে অ্যাটাকিং মিডিও যাকে বলে, তাই তো, অ্যাটাকিং মিডিওতে সাহাল, আব্দুল সামাদ, ঠিক আছে, তার সঙ্গে যদি গ্রেগ স্টুয়ার্টকে যদি খেলানো যায়, মানে একজন বিদেশি যদি মিডফিল্ডের সঙ্গে যুক্ত করে দেওয়া যায়, তাহলে কিন্তু মিডফিল্ডে মোহনবাগানের আধিপত্য থাকবে, তাই তো। মোহনবাগানের সেই আধিপত্যটাই কিন্তু থাকছে না। মিডফিল্ডে যে একটা বিপক্ষ দলের উপর যে একটা ডমিনেট করবে, সেই ডমিনেট কিন্তু হচ্ছে না। উপরন্ত কিন্তু আমরা দেখলাম মানে বিগত দুটো ম্যাচে কোনো ক্রমে মোহনবাগান কিন্তু জয়লাভ করেছে, তাই তো, কোনো ক্রমে জয়লাভ করেছে। সেটা কিন্তু মাঝমাঠটা কিন্তু আমরা বলতে পারবো না পুরোটাই মোহনবাগান দখলে ছিল। প্রতি ক্ষেত্রে দেখেছি মোহনবাগান মাঝমাঠ কিন্তু মুড়মুড় কিন্তু ভেঙে পড়েছে। এই যদি হয় মাঝমাঠের হাল, তাহলে ডিফেন্স এমনি মোহনবাগানের লুজ, যেখানে আনোয়ারের অভাব কিন্তু এখন অনুভূত হচ্ছে। এখনো আনোয়ারের বিকল্প কাউকে কিন্তু মোহনবাগান কিন্তু অন্তর্ভুক্ত করতে পারেনি সেই জায়গাটাতে। তো এখানে আমাদের মলিনা কিন্তু একটু ভাবা উচিত ছিল ডিফেন্সটাকে অন্তত আটো করে, হ্যাঁ, আর মাঝমাঠটাকে একটু তৈরি করে ডিফেন্সে লোক বাড়ানো। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারলাম না, তার আগে আমি কালকের খেলা বলছি। কালকে যেখানে 2-0 গোলে এগিয়ে ছিল মোহনবাগান, তো সেই জায়গা থেকে 2-0 এগিয়ে আছে, সেখান থেকে ডিফেন্সের প্রতি এক্সট্রা নজর না দিয়ে ডিফেন্ডারকে নামিয়ে একটা ফরওয়ার্ড লাইনের প্লেয়ারকে নামালো, এটা তো মেনে নেওয়া যায় না। এটা আমার মনে হয় মলিনার সঙ্গে হাবাসের একটা বড় পার্থক্য থেকে যাচ্ছে। অবশ্যই এখানে আমরা কিন্তু একটু অভিজ্ঞতার একটু অভাব লক্ষ্য করছি, বলা উচিত না আমরা ওনার সমালোচনা করছি। তাহলে পরপর কয়েকটা ম্যাচে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। তুমি যদি ধরো পাঞ্জাবের খেলাটা, পাঞ্জাবের সাথে কিরকম একটা টিম নামিয়ে দিল, সমস্ত প্রথম পর্বে 5 জন প্লেয়ারকে বসিয়ে, সেখানে মনবীর সিংকে বসিয়ে রেখেছিল, ডিমিট্রি পেট্রাসকে বসিয়ে দিয়েছিল, কামিন্সকে বসিয়ে দিয়েছিল, কামিয়ে দিয়ে ওখানটা পাঞ্জাবের মতো মানে ধার ভার কি বুঝতে পারে না, এর আগে খেলাগুলো ট্র্যাক করেনি যে পাঞ্জাব এফসি কিরকম ধরনের দল, কি ধরনের খেলে। রেকটিফাই করেছিল সেকেন্ড হাফে, ওই জন্য চেঞ্জ করলো। না, একটা সেকেন্ড হাফে ম্যাচ ধরা
আর ফার্স্ট হাফ থেকে ডমিনেট করার মধ্যে পার্থক্য আছে। আমি তো প্রথমে তো ফার্স্ট 11 নামিয়ে আগে ম্যাচের তো আধিপত্যটা নিয়ে নেবো। তো এক্ষেত্রে মলিনা যেটা এই নর্থ ইস্টের সাথে করেছিল, ঠিক আছে 2 গোলে জিতেছিল, সেই জায়গা থেকে কিভাবে গ্রেগ স্টুয়ার্ট এবং সাহাল আব্দুল সামাদকে বসিয়ে দিয়ে মাঝমাঠটা পুরো অথই জলে ভাসিয়ে দিল। আর মাঝমাঠ থেকে যেই উঠে গেল গ্রেগ স্টুয়ার্ট, নর্থ ইস্টের প্রতিটা প্লেয়ার যেন জমে ফিরে পেল, মোহনবাগান ছন্নছাড়া হয়ে গেল, পুরো ছন্নছাড়া হয়ে গেল। ডিফেন্সের তো ওই অবস্থা, একজন বিদেশি ডিফেন্সে, একজন বিদেশি, আর আশিস রায়ের মতো একজন প্লেয়ারকে ওইরকম আনকোড়া পজিশনে নামিয়ে দিয়ে মলিনা কিন্তু তার অভিজ্ঞতার আরও একটা পরিচয় দিয়ে দিল। ওখানে আশিস রায় কিন্তু ফিট নয়। কার ফিট হওয়ার কথা ছিল? দীপক টাংরি অথবা দীপেন্দ্র বিশ্বাস। কি লড়াইটা দীপেন্দ্র বিশ্বাস আগের ম্যাচে দিয়েছে। তাই এদের দুজনে ভবিষ্যতে আনোয়ার বলে আমরা ধরছিলাম, তো তাদের দুজনের মধ্যে কাউকে একটা তো নামাতে পারতো। ওখানে আশিস রায় কিন্তু ফিট নয়, একদম পুরো আশিস রায় পুরো ব্যর্থ, এবং আশিস রায়ের পাশ থেকে কিন্তু গোলগুলো করে গেল, তাই তো? তো এই হচ্ছে গিয়ে মলিনের স্ট্র্যাটেজি। এইভাবে যদি মোহনবাগান আইএসএল এ খেলে, তাহলে ভাই আমি কিন্তু বলে দিচ্ছি, মোহনবাগান কিন্তু প্রথম থেকে ভুগতে হবে। মোহনবাগানের খেলার স্ট্যাটাস পাল্টাতে হবে, অর্থাৎ ডিফেন্সটাকে আগে আটোসাটো করে তারপরে কিন্তু আক্রমণে যেতে হবে। এখানে কিন্তু আমরা প্রতি মুহূর্তে হাবাসের অভাবটা অনুভব করছি। কি হাবাসের ব্যাপারটা একটু বলো এখানে। মলিনের হাবাস কি পার্থক্য? যেখানে 2 গোলে মোহনবাগান হাবাস হলে এই কাজ কখনোই করতো না। যেখানে মোহনবাগান 2 গোলে লিড দিচ্ছে, হাবাস লিড নিচ্ছে। মানে তোর কি মনে হয় হাবাস কি করতো? হাবাস ডিফেন্সটাকে আরো স্ট্রং করতো। ওইরকম কখনো ডিফেন্ডারকে বসিয়ে মাঝমাঠের প্লেয়ারকে নামিয়ে এটা হাবাস স্বপ্নেও মানে ভাবতে পারছি না। মাঝমাঠের জন্য স্ট্রং গ্রেগ স্টুয়ার্ট আর সাল যারা আক্রমণ তৈরি করে প্রতিহত করে, সেই দুজনকে তুলে দিল। এ কি দল নামিয়েছে মলিনা। না মলিনার অনেক ভুল আছে। এই ভুলগুলো যদি এখন থেকে রেকটিফাই না করে ম্যানেজমেন্টের লক্ষ্য দেওয়া দরকার। অবশ্যই প্রয়োজনে খুব তাড়াতাড়ি বলতে নেই, কিছু একটা ব্যবস্থা করতে হবে। কারণ এই কোচ কিন্তু আমাদের আইএসএল বা ভারতীয় এটাও ঘটনা। একটা টুর্নামেন্ট দিয়ে সবে নতুন প্লেয়াররা এসছে, একটা টুর্নামেন্ট দিয়ে বিচার করা ঠিক না। প্র্যাকটিস করতে হবে আরো। দেখো একটা কথা বলি, এই যে মলিনার যে একটা যে স্টেপ, হটকারী সিদ্ধান্ত আছে। মলিনার এই হটকারী সিদ্ধান্তটা বদলাতে হবে। আমি কি করে পাঞ্জাবের সাথে সমস্ত মানে প্রথমে ম্যাচ রিডিং ক্ষমতাটা মলিনার অনেক কম হাবাসের থেকে। মোরাল অফ দ্য স্টোরি, ম্যাচ রিডিং ক্ষমতা খুব কম। তো এখন কি মনে হচ্ছে, মানে আমি আগে থেকে বলতে চাই না, তা মনে হচ্ছে যে মোহনবাগান বাঁচাবার জন্য আবার হাবাস এর আবির্ভাব হতে পারে, বা মোহনবাগান ম্যানেজমেন্ট তার অভাবটা অনুভব করতে পারে পরবর্তীতে, এরকম কিছু মনে হচ্ছে? না, অভাব করতে পারে। সে মলিনা যদি এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোয় তাহলে ঠিক আছে। আর যদি এরকম একরকম মনোভাব থেকে থাকে তাহলে তো মুশকিল, তাহলে তো চলবে না। কারণ কোনো প্লেয়ারকে থিত হতে দিচ্ছে, প্রথম একাদশ এখন তৈরি করতে পারলো না। এই তো প্ল্যাটফর্ম শেষ হয়ে গেল না, এরপর তো আইএসএল, এএফসি কাপ, তাই তো? প্রথমে তো একাদশ তৈরি করতে পারলো না। প্রথম 11 জন কে, মানে প্রথম 11 জন কারা, এটাই ঠিক করতে পারলো না। ডিফেন্স তো ছেড়ে দাও। তো সেই ক্ষেত্রে ওটাও কি মানে আইএসএল এ প্রথম 2-4টে ম্যাচ, প্রথম ম্যাচ মুম্বাই সিটিএফসির সাথে, প্রথম ম্যাচই টাফ, সেখানে গিয়ে মোহনবাগান এই টিম নিয়ে যদি নামে, তাহলে ভাবতেই তো শিওর উঠে যাচ্ছে কি হতে পারে, তাই না? একদম। এইগুলো আমার মলিনা নিয়ে কথাবার্তা। আমাদের দ্বিতীয় একটা বিষয় নিয়ে আলোচনা করবো, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আনোয়ার সিং এর কথা আমরা সবাই মনে করতে পারছি, তাই তো? আনোয়ার আলীর অভাব কিন্তু মোহনবাগানের সমস্ত দর্শকরা কিন্তু এখন, বা সাপোর্টার যারা আছে, তারা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইস্টবেঙ্গল এই যুদ্ধে জিতে গেল, যে যত টাকাই ক্ষতিপূরণ দিক, আসল মনিটা তো সে পেয়ে গেছে ইস্টবেঙ্গল, না? ভারতের সবচেয়ে মানে সর্বশ্রেষ্ঠ এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাক আনোয়ার আলী, তাকে মোহনবাগান হারিয়েছে। এর জন্য দায়ী কি ইস্টবেঙ্গল, বাজাজ, মানে সরি ইস্টবেঙ্গল, না দিল্লি এফসি, না আনোয়ার আলী নিজে, মানে না মোহনবাগান? এই 4 জনের মধ্যে এতদিন ধরে আমরা মোহনবাগান, মানে যারা মোহনবাগান সাপোর্টার আছে, তারা কিন্তু আমরা মোহনবাগানকে কিন্তু সাইডে রেখে বাকি 3 জনকেই কিন্তু দোষ দিয়েছি। আনোয়ার আলীকেও দিয়েছি, ইস্টবেঙ্গলকেও দিয়েছি, আর দিল্লি তো এখানে একটা খেলা খেলেছে টাকার জন্য, সেটা আমরা সবাই বুঝতে পারছি। মানে মোহনবাগান ইস্টবেঙ্গলকে খেলে গেল হচ্ছে কি দিল্লি, তাই তো?
রঞ্জিত ভাই দিল্লি সুযোগটা নিয়েছে, হ্যাঁ। সুযোগটা নিয়েছে বলে আনোয়ার তো বলেছিল হ্যাঁ হ্যাঁ এবার আসো প্রসঙ্গে কন্ট্যাক্ট করাতে। ইয়েস ওটা লোরে খেলতে চাইছে না। হ্যাঁ। মোহনবাগান যেন স্টেবল টিম, একটা পার্মানেন্ট কন্ট্রাক্টে আসার কথা বলেছিল মোহনবাগান। চিন্তা ভাবনা আমার মনে হয় আনোয়ার যেটা করতে চাইছে আমরা সেটা পূর্বের ঠিকই আলোচনা করেছে। সে কথা কিন্তু বলেছিলাম তো আনোয়ার বলেছিল সবার সাথে ওদের একটা হেভি হেভি প্লেয়ার, মানে ধারে ভারে ভারতীয় যে কোনো প্লেয়ার থেকে এগিয়ে, সেখানে মোহনবাগানের একটা স্থায়ী সদস্য হতে চেয়েছিল। এটা সে কিছু অন্যায় বলেছিল? মোটেই না। না, যে সেখানে 1,30,00,000 পারিয়ার এই কন্ট্রাক্টে ছিল আনোয়ার, সেখানে ইস্টবেঙ্গল 4,30,00,000 এরকম কাছাকাছি হবে, হয়তো কম বেশি হবে। এই অফার কেউ ছাড়তে পারে? কেউ ছাড়তে পারে অফার? কখনোই না, কখনো। আনোয়ারের দিক থেকে আনোয়ার কিন্তু এত টাকা কিন্তু আনোয়ার দাবি করেনি, ওরা পার্মানেন্ট সেটেলমেন্টের কথা বলছে। কিন্তু মোহনবাগানের চাওয়াটা স্বাভাবিক, যা লেবার দিয়েছিল মোহনবাগানকে তাতে চাওয়াটা স্বাভাবিক ছিল। এখন আমরা ওর 4 গুণ 5 গুণ টাকা দিয়ে ম্যাকলারেনকে আনলাম চোটে। হ্যাঁ, সেই ম্যাকলারেন এখন তো খেলাই দেখতে পেলাম না, সেই ম্যাকলারেনের কোনো সার্ভিসই পেলাম না। আমি ফরওয়ার্ড লাইন আমি টাকা ঢালছি, আমি স্ট্রাইকার পজিশনে টাকা ঢালছি, অথচ মেন ডিফেন্ডারকে হারিয়ে দিলাম, লাভ কি তাতে? তাহলে আমি গোল করব কিন্তু গোল খাওয়ার রাস্তাটা তো ওপেন থেকে যাচ্ছে, মানে ডিফেন্সটাই ঠিকমতো তৈরি করতে পারলো না, তাই তো? আর ম্যাকলারেন, জেমি ম্যাকলারেন, যাকে নিয়ে মোহনবাগানের মানে আকাশ ছোঁয়া কল্পনা ছিল, ম্যাকলারেন গোল দেবে, বিপক্ষে উড়িয়ে দেবে। ম্যাকলারেন নিজেও কিন্তু হুঙ্কার দিয়েছিল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ম্যাকলারেন কি চোট লুকিয়ে সই করেছে? যে নাকি পরপর 3 বার অস্ট্রেলিয়ায় সর্বশ্রেষ্ঠ গোলদাতা, সে এরকম একটা মোহনবাগান দলে কি করে সই করে? নিশ্চয়ই ভেতরে কোনো গন্ডগোল ছিল। এবার বোঝা যাচ্ছে এখন অবধি একটা ম্যাচ খেলতে পারলো না, একটা ম্যাচও কিন্তু সে নামতে পারলো না, চোট কিন্তু গুরুতর। চোট গুরুতর। প্রথমে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শুরু করে ম্যাকলারেন সবাই কিন্তু বলছিল হালকা চোট সারবার জন্য মুম্বাই গেল, সেখানে ডাক্তাররা পারলো না, সে এখন দেশে ফিরে গেছে অস্ট্রেলিয়া চোট সারবার জন্য। তাহলে ম্যাকলারেন নিশ্চয়ই চোট লুকিয়ে সই করেছিল, মোহনবাগানকে ধোকা দিয়েছে। তাহলে সেদিক দিয়ে আনোয়ার আলীকে আমি খুব একটা দোষ দিই না। আনোয়ার আলী কিন্তু একটা পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য মোহনবাগানকে অনেকবার বলেছিল, মোহনবাগান রাজি হলো না। এখানে কিন্তু মোহনবাগান বিচক্ষণতার পরিচয় দিতে পারতো, কি পেরেছে? মোহনবাগান এখানে তো শুধু কোচকে দোষ দিয়ে লাভ নেই, মোহনবাগানের ম্যানেজমেন্টের দোষ, কর্মকর্তাদের দোষ, গোয়েঙ্কা ওনারও দোষ আছে, তাই না? উনি বলে কি বলেন, উনি মিষ্টি ছেলে, ভালো ছেলে, খুব ভালো। এই ভালো ছেলে মিষ্টি ছেলে বললে কি প্লেয়ার থাকে? তুমি টাকা দেবে না মিষ্টি ছেলে, আর ইস্টবেঙ্গল 4 কোটি উপরে টাকা দিচ্ছে, সে কি ইস্টবেঙ্গলে যাবে না? আরে বাবা, তুমি যদি 2 কোটির মধ্যেও যদি, ও বলেছিল একটা, মানে আমি আর দিল্লি প্লেয়ার থাকতে চাই না, দিল্লি লোনে দিচ্ছে টাকা, তুমি দিল্লিকে দিচ্ছ, দিল্লি আমাকে দিতে পারছে কি পারছে না, এরকম একটা দ্বন্দ্ব আছে, ভাইয়া হয়ে গেছে। ডাইরেক্ট মোহনবাগানের প্লেয়ার হতে চাই আমি, ঠিকই আছে, সে অফারটা ঠিকই ছিল। তাহলে মোহনবাগানের আগামী দিনে তাহলে ভবিষ্যৎ কি মনে হয় তোর? মানে আগামী দিনে এইরকম ভাবে যদি চলতে থাকে, এবার কি আইএসএল মানে লিগ শিল্ডের কি দাবিদার হতে পারে মোহনবাগান? আমি যা দেখতে পাচ্ছি পাশাপাশি অনেক দলে কিন্তু ভালো তৈরি করে নিচ্ছে, শেষের দিকে কিন্তু অনেকেই বাজিমাত করে দিচ্ছে বিদেশি রিক্রুটের দিক দিয়ে, তাই তো? আর ইস্টবেঙ্গলের কোচটাও আমার ঠিক পছন্দ হচ্ছে না, কুয়াদ্রা তো ঠিক আমাদের মলিনা টাইপেরই। তো কোচ যদি ইস্টবেঙ্গল ভালো পেয়ে যায়, ইস্টবেঙ্গল দলটা কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। তোর কি মত? এইখানে সবার আগে তো অবশ্যই একটাই কথা আসবে, ডিফেন্স। মোহনবাগানের ডিফেন্স স্ট্রং করতেই হবে, না হলে আইএসএল এ মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, কোথায় থাকবে তার নেই ঠিক। সামান্য পাঞ্জাব এফসি, তার সাথে ম্যাচ ড্র করে টাইব্রেকারে জিততে হয়, ব্যাঙ্গালোর, তার সাথে ম্যাচ ড্র করে জিততে হয়, নর্থ ইস্ট যাদের আইএসএল এর পজিশন তলার দিকে থাকে, তাদের সাথে ম্যাচ জেতা, ম্যাচ ড্র হয়ে টাইব্রেকারে হেরে গেল, বারবার তো কাজ জেতাবে না, কখনোই সম্ভব না। কাইব যেটা করেছে ও আমি মনে করি অতিমানবিক করেছে। দুটো ম্যাচে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে জিতিয়েছে, ফাইনালেও গতকাল খেলাতেও, গতকালের খেলায় মোহনবাগান তো আগেই হেরে যায়। কাইব যদি যেভাবে সেভ করেছে, ও তো ডিফেন্সও একা দাঁড়িয়ে। সবচেয়ে বড় কথা গৌতম, এবছর খেলা 90 মিনিটের মধ্যেই শেষ করে দেয় নর্থ ইস্ট, যদি কাইব ওই রকম গোলকিপিং না করে। আমি একটা জিনিস বুঝেছি না, দিমিত্রি গত বছর বিধ্বংসী ফুটবল খেলেছে, এই মলিনার হাতে পড়ে কি জাদু আছে, মানে নিষ্প্রভ লাগছে দিমিত্রিকে। দিমিত্রিকে প্রথম থেকেই ব্যবহার করতে হয়, দিমিত্রি খেলাটা তাহলে রিড করতে পারে, তাই না? ওকে নামাচ্ছে সেকেন্ড হাফে, বুঝতে পারছেন সে তার রুলটা কি, তাই তো, তাই না? সেটাই তো হচ্ছে। তো মানে কি করছে দিমিত্রি, মানে সরি মলিনা, আমি বুঝতে পারছি না। এখানে দিমিত্রিকে দোষ দিলাম না, এখানে মলিনা চিন্তা ভাবনা করছে। দিমিত্রিকে দোষ দেবো কারণ দিমিত্রি জানি না তার চিন্তা ভাবনা স্টাডি করতে পারছি না, ম্যাচ কিভাবে করবে। মলিনার চিন্তা ভাবনা সত্যি কথা বলতে কি আমার মাথায় আসছে না। ম্যাচ রিডিং ক্ষমতা আমার মনে হয় হাবাসের থেকে অনেক কম। হাবাস প্র্যাকটিক্যাল, এখানে 2 গোলে যদি জিতে থাকতো আর যদি হাবাস থাকতো,
ডিফেন্সটাকে আগে জমাট করে নিয়ে গোল অ্যাটাকে আসো, যেটা গত বছর তুমি বলেছিলে, তাই না, যে গোল মানে অ্যাটাকে আসো, কিন্তু আমরা যে ছেলেটা ভালো খেললো তাকে বসিয়ে রাখলো, দীপেন্দুকে নামানো না। দীপক টাংরি, দীপেন্দু, দুজন ডিফেন্সের প্লেয়ার, তাকে নামছে আশিস শাহীকে নামালো, তার পাশে তো গোল করে বেরিয়ে গেল। কি অবস্থা। তো আমরা আশা করবো ভবিষ্যতে এই ভুল থেকে মলিনা শিক্ষা নেবে আর মোহনবাগানকে ঠিকঠাক যথার্থ জায়গায় নিয়ে যাবে আর রিড করতে পারবে। তো সেই আশা রেখেই আজকে আমরা ভিডিওটা শেষ করছি। দর্শকরা খুব আশাহত হয়েছিল আগের দিন। আশা করি ISL, AFC কাপ অনেক খেলা আছে মোহনবাগান, এর মধ্যে মলিনা মোহনবাগান দলকে ঠিক তৈরি করতে পারবে, এই আশা রেখে আজকের ভিডিও আমরা শেষ করছি। বাই বাই।